আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞানের রেওয়ামিল সম্পর্কিত যে চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো এইখানে উদ্দীপক দেওয়া আছে একটি রেওয়ামিল সম্পর্কিত। উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না এমন দফাসমূহের পরিমাণ নির্ণয় করো। তো রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, এখানে যে লেনদেনগুলি রয়েছে তার মধ্যে একটা আছে যে সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, এই দুইটাই তো দেখছি, আর তো দেখছি না। যাই সমাধান কিভাবে করতে হবে ছক কেটে অঙ্কন করি, পরে স্লাইডে দেখাই, এখানে জায়গা কম আছে। তো সমাধানের জন্য তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। যে লক্ষ্য করি প্রশ্নটি আমি ডান দিকে একটু চাপায় রাখলাম যাতে এটা দেখে এই বাম দিকে একটু জায়গা ফাঁকা করে নিয়েছি, এখানে সমাধান করতে পারি। তো রেওয়ামিলে কোনগুলো অন্তর্ভুক্ত হয় না তার জন্য আমরা এখানে একটি ছক অঙ্কন করতে পারি এইভাবে, যে সকল লেনদেন রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। এভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ টাকা টাকা। এখন কিছুক্ষণ আগে যেটি বললাম রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না কোনগুলি, সেগুলি সম্পর্কে আগে একটু ব্যাখ্যা দিচ্ছি। কিছু প্রারম্ভিক মজুত পণ্য রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, যেমন প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, প্রারম্ভিক প্রাপ্য হিসাব, প্রারম্ভিক প্রদেয় হিসাব, এগুলি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। আবার কিছু আছে সমাপনী, সেগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, যেমন সমাপনী মজুত পণ্য, সমাপনী মণিহারি, এইগুলির এই রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। সম্ভাব্য দায়, তো এই যে আমি 5-7টা আইটেম বললাম এগুলো রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। তো সব আইটেম তো আর একটা অঙ্কে থাকবে না, এখানে আছে দুইটা। এই যে সমাপনী মজুত পণ্য, প্রারম্ভিক হাতে নগদ, তো এই যে সমাপনী মজুত পণ্য কত টাকা আছে, 90,000 টাকা, এটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, তাই ক নাম্বারে লিখব। আবার হাতে নগদ এই 25,000 টাকা, হাতে নগদ 25,000 টাকা, এটাও রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না। সম্ভাব্য দায় আছে অঙ্কে, এই যে সম্ভাব্য দায় 95,000 টাকা, এটিও রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। তো এখন আমি জানি এই যে তাহলে এই তিনটা রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, হাতে নগদ, মজুত পণ্য, সমাপনী আর সম্ভাব্য দায়। এখন কিছু শিক্ষার্থী আমাকে হয়তো প্রশ্ন করবে যে সম্ভাব্য দায় কি? সম্ভাব্য দায় হচ্ছে যে সমস্ত দায় সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি কীরকম কথা আবার অনেকের মনে হতে পারে, তাই না? যেমন আমার সাথে একজন টাকা দাবি করতেছে, সে বলতেছে আমার কাছে সে কিছু টাকা পাবে, হয়তো বা এই 95,000 টাকা সে আমার কাছে পাবে। আমি বলছি না আপনি পাবেন না, সে বলছে না পাবো। তো যিনি দাবি করতেছেন তিনি তো পাওনাদার হিসেবে দাবি করতেছেন, তিনি আমার নামে মামলা করেছেন হয়তো বা 95,000 টাকার জন্য। এখন মামলার রায় তো হবে, রায়ে আমি দিতে হতেও পারে আবার নাও পারে। এখন রায়ে যদি তার পক্ষে যায় তাহলে তো আমাকে টাকা পরিশোধ করতে হবে, সেই ক্ষেত্রে দায় সৃষ্টি হতে পারে। এই ধরনের দায়কে সম্ভাব্য দায় বলে, যে দায় ভবিষ্যতে সৃষ্টি হতে পারে। এটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না, কারণ ভবিষ্যতে হবে সেটি হিসাবে আসবে না। তাই আমরা এই ক নাম্বারে রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না, তার মধ্যে আমরা এটা যোগ করে এখানে লিখব। তাহলে এই নিচে ডাবল দাগ দিয়ে আমরা এইভাবে সমাধান করতে পারি। এই অঙ্কে তিনটা হিসাব অন্তর্ভুক্ত হবে না রেওয়ামিলের, সেটি হচ্ছে হাতে নগদ, এই যে প্রারম্ভিক 1-1 মানে প্রারম্ভিক, সমাপনী মজুত পণ্য 31-12 মানে সমাপনী, এবং সম্ভাব্য দায় রেওয়ামিলের অন্তর্ভুক্ত হয় না। ক নাম্বার শেষ। খ নাম্বারে কি বলেছে, রেওয়ামিল প্রস্তুত করো। তো রেওয়ামিল প্রস্তুত করার ক্ষেত্রে আমি একটি বিষয় বলবো, সেটা হচ্ছে রেওয়ামিল আমি এই তো কীভাবে করতে হবে সেই বিষয়টি বলে দেবো তোমাদের, তোমরা হয়তো পারবে। রেওয়ামিল অনেক সহজ। তো লক্ষ্য করি রেওয়ামিলের কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে সেটা আমি বলে দিচ্ছি, বাদ বাকি তোমরা রেওয়ামিলের ছকে অঙ্কন করে নিবে, কারণ রেওয়ামিল সবচেয়ে সহজ, তোমরা পারবে। তো লক্ষ্য করি প্রথমত যেগুলো রেওয়ামিলের বসবে না সেগুলোর পাশে ক্রস চিহ্ন দিই। যেমন হাতে নগদ রেওয়ামিলে বসবে না, ওটার পাশে ক্রস চিহ্ন দিলাম। তারপরে এই যে সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে বসবে না, ওটার পাশে ক্রস চিহ্ন দিব। এবং এই যে সম্ভাব্য দায় রেওয়ামিলে বসবে না, এটার পাশে ক্রস চিহ্ন দিব। মানে কি এই তিনটা রেওয়ামিলে বসবে না। আর যেগুলো ক্রেডিটে বসবে তার মধ্যে রয়েছে বসবে না, তার পাশে ক্রস দিয়ে রেখেছি, আসবে না রেওয়ামিলে। এবার দেখব ক্রেডিট দিকে কোনগুলি বসবে।
কারণ ক্রেডিটের আইটেম কম। আর বাদ বাকি যেগুলো টিক দিব না ওইগুলো সব ডেবিটে বসবে। লক্ষ্য করি এই যে বিক্রয়ের রেওয়ামিলের ক্রেডিটে বসবে, কারণ এটি আয়। ব্যাংক জমাতিরিক্ত রেওয়ামিলের ক্রেডিটে বসবে, কারণ এটি দায়, দায় ক্রেডিট দিকে বসে। বই ফেরত রেওয়ামিলের ক্রেডিটে বসবে। প্রদেয় হিসাব ক্রেডিট দিকে বসবে। মূলধন ক্রেডিট দিকে বসবে। তারপরে ব্যাংক জমাতিরিক্ত সুদ এবং শিক্ষানবিশ ভাতা, এগুলি কিন্তু খরচ, খরচ ডেবিট দিকে বসে রেওয়ামিলের। এই যে বকেয়া ভাড়া ক্রেডিট দিকে বসবে। আর তো দেখছি না, 1 2 3 4 5 6টা আইটেম ক্রেডিট দিকে বসবে। অন্যদিকে এই যে বাদশাকে প্রদত্ত ঋণ 10% বলে একটি শব্দ আছে, হিসাব আছে। অনেকের মনে হতে পারে যে এটা তো ঋণ, তো ক্রেডিটে বসে। হ্যাঁ, ঋণ ক্রেডিটে বসে, কিন্তু প্রদত্ত ঋণ যদি হয় তাহলে সেটি বিনিয়োগের মধ্যে পড়ে, সম্পদ হিসেবে গণ্য হয়। তাই এই প্রদত্ত ঋণ রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। আমি রেওয়ামিলটা করে দিলাম না, কিন্তু কিভাবে করবে তোমরা সেই আইডিয়াটা দিলাম। রেওয়ামিলে ছক অঙ্কন করে ক্রেডিট দিকে বসবে কোন কোন টাকা। বিক্রয়ের টাকা ক্রেডিটে বসবে, ব্যাংক জমাতিরিক্ত, বই ফেরত, প্রদেয় হিসাব, মূলধন এবং বকেয়া ভাড়া, এই কটা রেওয়ামিলের ক্রেডিট দিকে বসবে। আর 3টা আইটেম রেওয়ামিলে বসবে না, ক্রস দিয়ে রেখেছি। আর যেগুলোর পাশে কিছু লিখি নাই ওইগুলি রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। আশা করি তোমরা এখন এই তথ্যের আলোকে রেওয়ামিল প্রস্তুত করতে পারবে। তো এবার গ নাম্বারে কি বলেছে, চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয়, তাই না? চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ নির্ণয়ের জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। এই যে এখানে আমরা সমাধান করার জন্য এইভাবে ছক অঙ্কন করতে পারি। ডান দিকে আমি প্রশ্নটা একটু চাপায় রাখলাম, এটা দেখে দেখে আমরা সমাধান করব। চলতি সম্পদ প্রথমে লিখি। চলতি সম্পদ কোনগুলি এখানে আছে? প্রথমত এই যে প্রাপ্য হিসাব চলতি সম্পদ, তারপরে এই যে হাতে নগদ 31/12 যেটি সমাপনী, এটি চলতি সম্পদ। অগ্রিম বেতন চলতি সম্পদ, এই কয়টা তো চলতি সম্পদ মনে হচ্ছে। আরেকটা আছে যে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, কিন্তু এটি চলতি সম্পদ। বিষয়টি আবারও বলছি, সমাপনী মজুত পণ্য রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না, বাট এটি চলতি সম্পদ নির্ণয়ের সময় অন্তর্ভুক্ত হবে চলতি সম্পদের মধ্যে। লক্ষ্য করি, একটা একটা করে লিখি। প্রথমে প্রাপ্য হিসাব কয় টাকা? 10,500 টাকা। এরপরে হাতে নগদ। হাতে নগদ এই যে এইটা, এই একটা হাতে নগদ আছে, এই একটা হাতে নগদ আছে। প্রশ্ন হচ্ছে কোনটা লিখব। সমাপনী হাতে নগদ যেটা, সেটাই কিন্তু প্রকৃত হাতে নগদ এবং সেটি সম্পদ হিসেবে গণ্য হয়। 1 তারিখের যে হাতে নগদ ওইটা আসবে না, ওটা রেওয়ামিলেই বসবে না, কিছুক্ষণ আগে তো আলোচনা করেছি। তাই হাতে নগদ এই টাকাটা লিখব, 15,000 টাকা। সমাপনী মজুত পণ্য এই যে 90,000 টাকা। আর অগ্রিম বেতন, অগ্রিম বেতন কিন্তু চলতি সম্পদ, 8,000 টাকা। আর তো চলতি সম্পদ এখানে দেখছি না, নাই মনে হচ্ছে। তাহলে এবার আমরা নিচে দাগ দিব, সবগুলো যোগ করে শেষের ঘরে লিখব। এটাই হচ্ছে মোট চলতি সম্পদ। এরপরে চলতি দায় লিখব। চলতি দায় এখানে কি কি আছে? এই যে ব্যাংক জমাতিরিক্ত, এটা তো চলতি দায়, 17,500 টাকা। ব্যাংক জমাতিরিক্ত লিখে 17,500 টাকা লিখলাম, এই যে প্রশ্ন দেওয়া আছে। প্রদেয় হিসাব চলতি দায় 42,000 টাকা। প্রদেয় হিসাব চলতি দায় 42,000 টাকা। আর আছে চলতি দায়, এই যে বকেয়া ভাড়া চলতি দায় 3,500 টাকা। বকেয়া ভাড়া 3,500 টাকা। আর তো চলতি দায় দেখছি না। এইগুলি হচ্ছে এই অঙ্কের অন্তর্ভুক্ত চলতি দায়। এখন তোমাদের আবার একটা বিষয় মনে করিয়ে দিচ্ছি, সম্ভাব্য দায় কিন্তু কোনো দায় না, রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আর এই যে বাদশাকে প্রদত্ত ঋণ, এই প্রদত্ত ঋণটা কিন্তু সম্পদ, সেজন্য সম্পদ পাশে আসবে। বাট এটি কিন্তু বিনিয়োগের মধ্যে পড়ে, চলতি সম্পদ না। তোমরা হয়তো বলতে পারো প্রদত্ত ঋণ যদি সম্পদ হয় তাহলে সম্পদে লিখলাম না কেন? এখানে তো সব সম্পদ লিখতে বলেনি, বলেছে চলতি সম্পদ। সেজন্য এই বাদশাকে প্রদত্ত ঋণটা চলতি সম্পদ না, তাই এখানে লিখব না। এইবার আমরা কি করব? যোগ করব। নিচে দাগ দিয়ে যোগ করে এখানে লিখব 63,000 টাকা। এবার নিচে দাগ দিব, দাগ দিয়ে এইটার সাথে এটা
যোগ করব না পার্থক্য বলেছে, এই যে পার্থক্য বলেছে সরি, তাহলে তো বিয়োগ করব। পার্থক্য বলেছে সেজন্য বিয়োগ করব। এটির সাথে এটা বিয়োগ করে এই টাকাটা হয় 60,300 টাকা, যেটি পার্থক্য হিসাবে গণ্য হবে। তাই পাশে লিখব চলতি সম্পদ ও চলতি দায়ের পার্থক্য, এই 60,500 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তো আজকে এই পর্যন্ত। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।